আজকের ভৌতিক ছায়া চ্যানেলের পক্ষ থেকে রয়েছে স্বাগতা পাঠকের লেখা বৌরানী গল্পের অন্তিম পর্ব। আগের পর্বগুলি না দেখে থাকলে পর্বগুলি দেখার জন্য অনুরোধ করছি। ইন্দিরা সবে মাছের ঝোলটা চাপিয়েছে, এর মধ্যেই শ্রীময়ী রান্নাঘরে আসলো। একগাল হেসে বলল, মা, একদিন ভরসা করে আমাকে রান্না করতে দিন না, দেখবেন একেবারে মন্দ বানাই না খাবার। ইন্দিরা দেবী ছোট বউয়ের গালটা আলতো করে চেপে দিয়ে বলল, লক্ষ্মী বউ আমার, কেন দেব না, নিশ্চয়ই দেব। এমনকি আমি তো ভাবছিলাম আজ রাতে সকলের মাংস খেতে ইচ্ছে হয়েছে, তাই রাতের রান্নাটা তুমিই করবে। বাহ, তবে তো ভালোই হয়। আমি ভাবছি তাহলে আমি চিকেন দো পেঁয়াজা করি, ভাত আর রুটি দুটোর সাথেই জমে যাবে। তাই করো, আর আমি না হয় দিদির জন্য একটু পনির করে দেব। কেন, পিসিমা মাংস খায় না? না। ঠিক আছে, তবে আমি পিসিমার জন্য শাহী পনির বানিয়ে দেব, ভালো লাগবে। না বৌমা, তুমি একসাথে এত কিছু পারবে না। মা, আপনি একদম ভাববেন না, খুব সোজা বানানো। আর কণিকা তো রইলো আমাকে সাহায্য করার জন্য। কিন্তু কোনো কিন্তু নয়, আমার ওপর ভরসা রাখুন। আচ্ছা, তাই করো, শ্রীময়ী হেসে বলে। শুনেছি মানুষের পেট থেকেই নাকি মনে পৌঁছানো যায়, তাই আমাকে একটা সুযোগ দিন এই বাড়ির মানুষগুলোর মন জয় করার। তাই বুঝি? হ্যাঁ মা। মা, আমি বেরোলাম। দেবায়ন অফিসে বেরোলো। অনেকদিন ছুটি হয়েছে, এবার কাজে মন দিতে হবে। দেবর্ষীও বেরিয়ে গেল। কিছুক্ষণ পর একে একে বিশ্বনাথ বাবু আর দেবাশিস ও বেরোলেন। বাড়িতে এখন গুটি কয়েক চাকর বাকর আর শ্রীময়ী আর ওর শাশুড়ি আর পিসি শাশুড়ি। সকালের খাবার সেরে বাড়ির পুরুষরা একে একে কাজে বেরিয়ে গেল। তারপর বাড়ির মেয়েরা বাড়ির সারা দিনের কাজে ব্যস্ত হয়ে পড়ল। দুপুর বেলার সময়টা বেশ ফাঁকায় কাটে শ্রীময়ী নিজের ঘরে বসে একটা বই পড়ছিল। এমন সময় দরজায় টোকা দিয়ে ইন্দিরা দেবী বললেন, বৌমা, ভেতরে আসবো? আরে মা, আসুন আসুন, ভেতরে আসুন। আর মা, আমার ঘরে আসার জন্য কি আবার পারমিশন নিতে হয় নাকি? না না, আমি ভাবলাম তুমি হয়তো ঘুমিয়ে পড়েছো, আবার বিরক্ত করব। তাতে কি, ঘুমিয়ে পড়লেও ডেকে তুলবেন। বসুন, বলুন কি বলবেন। একটা কথা বলার জন্য এসেছিলাম, বুঝতে পারছি না কিভাবে বলবো। এত সংকোচ করছেন কেন? বৌমা, আসলে তুমি তো এই বাড়িতে নতুন, তোমার কাছে এই মানুষগুলো সব নতুন নতুন জায়গা, নতুন সম্পর্ক, মানিয়ে নিতে একটু সময় লাগবে। তাই আমি বলছিলাম তুমি না সবার কথা মনে ধরো না। আর তাছাড়াও এখানে অনেক মানুষ আছে, নানা রকম কথা বলে, তোমার কান ভাঙাতে চাইবে। তুমি সেগুলোকে বেশি পাত্তা দেবে না। তুমি যদি সেসবগুলোকে বেশি পাত্তা দাও, তবে তোমার মনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে, আর তখন তোমারই সমস্যা সমাধান হবে না, আর সব কিছুর সাথে মানিয়ে নিতে পারবে না। দেখো, সারাটা জীবন তোমাকে তো থাকতে হবে এই বাড়িতে, তাই যত তাড়াতাড়ি তুমি সবার সাথে মানিয়ে নেবে তাতে তোমারই মঙ্গল। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনার কেন মনে হলো যে আমি সবার কথা মনে ধরছি? আসলে বৌমা, আমার বড় ছেলে তোমার সাথে এরকম ব্যবহার করেছে, তোমার খারাপ লাগতেই পারে, কিন্তু তারপরেও তুমি নিজে যে কাজটা করলে তাতে আমি মুগ্ধ হয়েছি। আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে আমি ছোট হয়ে একজন গুরুজনের সাথে খারাপ ব্যবহার করেছি, তাই আমি ক্ষমা চেয়ে নিলাম। আসলে বৌমা, আমার বড় ছেলেটা ওরকম ছিল না গো। ওর সাথে যা ঘটেছে তারপর থেকে কেমন যেন একটা হয়ে গেছে। সব সময় নিজের মতো থাকে, কম কথা বলে, এক ঘরে টাইপের হয়ে গেছে।
খিটখিটে মেজাজ, নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছে। ওকে নিয়েই যে আমার চিন্তা। কেন মা, বর্দার সাথে কি হয়েছে? ওসব কথা ছাড়ো বৌমা, তুমি খুব ভালো মেয়ে, আর ভালো বউ হয়ে আমাদের পরিবারের সবার মন জয় করে নিয়েছো। তোমার মতো বউ আমরা চেয়েছিলাম। আমরা তোমাকে পেয়ে খুব খুশি মা, খুব খুশি। ইন্দিরা দেবী আর কোনো কথা না বলে উঠে চলে যায়। শ্রীময়ী বুঝতে পারে তার বড় ভাসুরের ব্যাপারটা তার শাশুড়ি চেপে গেলেন। সন্ধ্যাবেলা শ্রীময়ী রান্নাঘরে গিয়ে দেখলো তার শাশুড়ি মা জলখাবারের প্রস্তুতি নিচ্ছেন। কণিকাকে পাঠালেন সবাইকে চাটা দিয়ে আসার জন্য। শ্রীময়ী দেখে ইন্দিরা দেবী বললেন, সে কি বৌমা, তুমি আসলে কেন? তোমাকে চা পাঠালাম যে। মা, আপনি রান্নাঘরের মধ্যে থাকবেন আর আমি ওখানে বসে চা খাবো? ভালো লাগে না। আচ্ছা তুমি যাও, আমি তো আসছি। না, আমি এক কাজ করি, রাতে রান্নার প্রিপারেশনটা এখন করে রাখি। ঠিক আছে, তাই করো। আমি বরং তোমাকে একটু সাহায্য করে দিই, আর কণিকাকে বলি আমাদের দুজনের চাটাই রান্নাঘরে দিয়ে যেতে। সেটাই ভালো হবে মা। কণিকা ফিরে এসে 2 কাপ চা রান্নাঘরে রেখে সে সিরিয়াল দেখতে দৌড়ালো। রান্নাঘরে এখন শ্রীময়ী আর ইন্দিরা দেবী। শ্রীময়ী বেশ খানিকক্ষণ চুপচাপ নিজের কাজ করে গেল। তারপর সুযোগ পেয়ে সে ইন্দিরা দেবীকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, আমাদের বাড়িতে যেটা দুর্ঘটনা ঘটে গেল কিছুদিন আগে, সেই ব্যাপারটা কি? মানে? থাক না বৌমা, এসব কথা নিয়ে আবার কেন? পুলিশ তো এমনিতেই জোকের মতো এঁটে রয়েছে। না জানি কি হবে, কোথা থেকে কি যে হয়ে গেল কিছুই বোঝা গেল না। ভাগ্যিস ওর আগে পিছে কেউ নেই। তাহলে ভাবো তো, পরিবারের লোকরা কি আমাদের ছেড়ে দিত? সেটা তো বটেই মা, কিন্তু আপনি কি ভেবে দেখেছেন এমন একটা দুর্ঘটনা এই বাড়িতে কেন ঘটলো, আর কে এমনটা ঘটালো? সেটাই তো বুঝতে পারছি না। আর ওই যে নিরীহ মানুষটার সাথেই বা কার শত্রুতা থাকবে, আমরা তো কিছুই বুঝে পাচ্ছি না। তবে কি এই কেসটা এইভাবেই ধামাচাপা পড়ে যাবে, আর আসল খুনিকে কেউ কোনোদিন ধরতে পারবে না? সেটা তো পুলিশের কাজ, আমাদের নয়। কিন্তু থাক না বৌমা, এসব আলোচনা বন্ধ করো। ভাবলেও যেন আমি শিউরে উঠি। শ্রীময়ী আর কথা বাড়ায় না। রাতের খাবারের প্রশংসায় সকলেই একেবারে পঞ্চমুখ। শ্রীময়ী এত ভালো রান্না করেছে যে সকলেই একটু খাবার বেশি খেয়েছে। রাতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল শ্রীময়ী। তখন হয়তো মাঝরাত। হঠাৎ দেবায়নের ফোনটা বেজে ওঠে। দেবায়ন উঠে ফোনের স্ক্রিনে নাম্বারটা দেখে। ফোনটা নিয়ে তড়িঘড়ি ঘরের বাইরে বেরিয়ে আসে। ফোনটা রিসিভ করে চাপা কণ্ঠে সে উত্তেজিত হয়ে বলে, তুমি এত রাতে কেন ফোন করেছো? কি দরকার তোমার? ফোনে কথা সেরে দেবায়ন যখন ঘরে ঢুকলো, দেখলো বিছানায় শ্রীময়ী নেই। প্রথমে সে একটু চমকে গিয়েছিল। হঠাৎ করে ঘর থেকে শ্রীময়ী উধাও হয়ে গেল কি করে? তারপর বাথরুম থেকে জলের কল খোলার শব্দ শুনে সে বুঝলো শ্রীময়ী বাথরুমে গেছে। এর মধ্যে শ্রীময়ী বাথরুম থেকে বেরিয়ে এসে দেবায়নকে দেখে বলল, কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? আমি ঘুম থেকে উঠে তোমাকে পাশে দেখতে পেলাম না, ভাবলাম বাথরুমে গেছো। বাথরুম তো ফাঁকা। কোথায় গিয়েছিলে? আরে বাইরে থেকে হঠাৎ আওয়াজ আসলো, তাই দেখতে গিয়েছিলাম। সে তো তুমি বলেছো প্রতি রাতে তোমাদের বাড়িতে শব্দ হয়, এতে বেরিয়ে দেখার মতন কি এমন আছে? আরে প্রতি রাতের শব্দ আর এই শব্দ এক নয়। তাহলে এই শব্দের মধ্যে পার্থক্য কি আছে? এই রাত বিরাতে গিয়ে তুমি এখন আমার সাথে শব্দ নিয়ে জেরা করবে? না দেবায়ন, বিষয়টা সেটা নয়। বিষয়টা হলো রাতের বেলা আমি বাইরে গেলে সমস্যা, রাতের বেলা তুমি বাইরে গেলে সমস্যা না। এই তোমার বড্ড বাজে স্বভাব। একটা কথার রেস ঠিক টেনে ধরে বসে থাকবে। শ্রীময়ী, আমি এই বাড়ির ছেলে আর তুমি এই বাড়ির বউ।
তুমি নতুন এসেছো, একটু তো পার্থক্য আছে, বোঝার চেষ্টা করো। এই বাড়িটার সাথে আমি অভ্যস্ত, তুমি তো নও। এই জন্য তোমাকে রাতের বাইরে যেতে বারণ করা হয়েছে। বুঝলাম, তাহলে বলো তুমি কিসের শব্দ পেয়েছিলে? মনে হলো কি যেন ধপ করে পড়লো, তাই আমি দেখতে গিয়েছিলাম। আচ্ছা, দেখো কাল সকালে আমার অফিস আছে, এই রাত বেরোতে প্রশ্ন উত্তর খেলতে একটুও ভালো লাগছে না। আমিও শুয়ে পড়ি, তুমিও শুয়ে পড়ো। দেবায়ন অনেক কষ্টে ব্যাপারটাকে চাপা দিয়ে শুতে চলে গেল, কিন্তু শ্রীময়ীর মনে একটা খটকা বেঁধে গেল। আসলে কি দেবায়ন সত্যি কোনো শব্দ শুনে বাইরে গিয়েছিল? মনে তো হচ্ছে না। সেও আর বেশি মাথা না ঘামিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে শ্রীময়ী স্নান সেরে ঘরে ঢুকে দেখল ওর ফোনটা বাজছে। অঙ্কিতা ফোন করেছে। অঙ্কিতা শ্রীময়ী সেই ছোট্টবেলাকার বন্ধু। কাজের সূত্রে সে ব্যাঙ্গালোর থাকে। শ্রীময়ীর বিয়েতেও আসতে পারেনি, এই নিয়ে তার বড় আক্ষেপ। ফোনটা কেটে যাওয়ার আগের মুহূর্তে ফোনটা রিসিভ করে বলল, বলুন মহারানী, হঠাৎ করে এই অধমকে কি করে মনে পড়লো? হ্যাঁ রে, আমার তো তোকে মনে পড়ে না, আর তোর যেন আমাকে মনে পড়ে, যেন হেদিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সেই তো, আমার মনে পড়ে বলেই তো বিয়ের ইনভিটেশনটা পাঠিয়েছিলাম। আর তোর মনে পড়ে না, তাই তুই আসলি না। জানি এই বিষয়টা নিয়ে আমাকে সারা জীবন কথা শুনতে হবে, কিন্তু ভাই, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে আমি আসতে পারিনি, এই আক্ষেপটা কি আমার নেই? সে যে তোর কত আক্ষেপ আছে সেটা আমি ভালোভাবেই জানি। ঠিক আছে, তোর আর কোনো কিছু জানতে হবে না, তবে তুই যদি ঝগড়াটা বন্ধ করিস তাহলে আমি কিছু বলতে পারি। ঝগড়া করছি না রে অঙ্কিতা, মনের কষ্টটা বলছি। ঠিক আছে বাবা, তোর কষ্ট কমানোর জন্যই তো আমি ফোনটা করেছি। আমার কষ্ট কমানোর জন্য? কেসটা কি বস? শোন, আগামী পরশু কলকাতায় আসি, পুরো 10 দিনের ছুটিতে, ছুটিয়ে আড্ডা দেব কিন্তু। সত্যি বলছিস? আমি তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ রে হ্যাঁ, আমি আসছি। আগে বল, তুই আমাকে সময় দিতে পারবি তো? কেন সময় দিতে পারবো না? দিতে পারবো। আমার প্রাণের সখী আসছে, আর আমি তাকে সময় দেব না? না রে শ্রীময়ী, এখন তোর বিয়ে হয়ে গেছে, নতুন পরিবার, নতুন পরিবেশ, নতুন মানুষজন, তারা কিভাবে নেবে তাই বলছিলাম। তোকে অত কিছু ভাবতে হবে না। আমার শ্বশুরবাড়ির লোক খুব ফ্রাঙ্ক, বিশেষ করে আমার শাশুড়ি একেবারে মাটির মানুষ, আর আমার হাজবেন্ড দেবায়ন ও একেবারে অন্যরকম। দেখিস, তোকেও অল্প সময়ের মধ্যে কত আপন করে নেয় সবাই। যাক, তুই বলছিস, তাহলে আশ্বাস পেলাম। একদিন অবশ্যই তবে তোর শ্বশুর বাড়িতে যাব। একদিন কি, তুই এখানে এসে 2 দিন থেকে যাবি? না না বাবু, থাকা হবে না। ঠিক আছে, সেসব পরে দেখা যাবে। আগে যদি পরশুদিন কলকাতায় তো আয়। রান্নাঘরে রান্না চাপিয়ে ইন্দিরা দেবী আর অপলা দেবী বসার ঘরে বসে টিভি দেখছিল। বাড়ির সব পুরুষরা খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছে। এর মধ্যেই শ্রীময়ী গিয়ে বলল, মা মা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বৌমা, বলো, কি বলবে? আগামী পরশু আমার এক বান্ধবী এসেছে ব্যাঙ্গালোর থেকে, আমার সেই ছোট্টবেলাকার বান্ধবী। জানেন তো, আমার বিয়েতেও আসতে পারেনি বেচারি। তাও যখন কলকাতায় আসছে, শুনলাম আমি না ওকে এই বাড়িতে এসে 2 দিন থাকার জন্য নিমন্ত্রণ জানিয়েছি। আপনাদের নিশ্চয়ই কোনো সমস্যা হবে না? সে কি বৌমা, আমাদের আবার সমস্যা হবে কেন? এত ভালো কথা, নিশ্চয়ই সে থাকবে। তবে 2 দিন কেন, যতদিন মন চায় ততদিন থাকবে। আমি জানতাম। মা, আপনি রাগ করবেন না, ধন্যবাদ। কথাটা বলেই শ্রীময়ী একগাল হেসে সেই ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। এর মধ্যে অপলা দেবী শ্রীময়ীকে বাধা দিয়ে বললেন, বৌরানী দাঁড়াও, কথা আছে।
হ্যাঁ পিসিমা, কি বলবেন বলুন। দেখো বৌরানী, তোমার বন্ধু আসছে ভালো কথা, তাকে আসতে বলো, কিন্তু এই বাড়িতে সে রাত কাটাবে সেটা আমি চাই না। সারাদিন থাকুক, রাতে সে বাড়িতে থাকতে পারবে না। পিসিমার মুখে এরকম কথা শুনে শ্রীময়ী যেন আকাশ থেকে পড়ল। ননদের মুখে এমন কথা শুনে ইন্দিরা দেবী অস্বস্তিতে পড়ে গেলেন। এইমাত্র তিনি তার ছেলের বউকে কথা দিলেন, আর এই মুহূর্তে তার ননদের এমন আপত্তি। ইন্দিরা দেবী আমতা আমতা করে বললেন, দিদি থাকুক না, এসে কি সমস্যা? বড় বউ, আমি এক কথা বারবার বলা পছন্দ করি না। একবার যখন না বলেছি তখন না। ইন্দিরা দেবী বেশ অসহায় দৃষ্টিতে শ্রীময়ীর দিকে তাকালেন। শ্রীময়ী এবার তার পিসিমাকে উদ্দেশ্য করে বললেন, কেন পিসিমা, আমার বান্ধবী এসে বাড়িতে থাকলে কি সমস্যা? এ বাড়িটা তো আমারও, নয় কি? অবশ্যই তোমার বাড়ি, কিন্তু সব বাড়িতে একটা নিয়ম কানুন থাকে, আর এই বাড়িতে চৌধুরী বাড়ির নিয়ম ও তোমাকে মেনে চলতে হবে। তাই নিজেকেই বাড়ির সমস্ত নিয়মের সাথে অভ্যস্ত করে তোলো, সেটা তোমার জন্য ভালো হবে। আমি একজনকে কথা দিয়েছি, কথা দিয়ে কথার খেলাপ করব? কিছুক্ষণ আগে আমার বান্ধবী, আমি আমার শ্বশুর বাড়ির লোকদের এত প্রশংসা করলাম, তাহলে তার কাছেই মুখ দেখাবো কি করে? সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কি করে মুখ দেখাবে কি দেখাবে না। তবে আমি যখন একবার বলেছি বাইরের মেয়ে সেই বাড়িতে রাত্রিবাস করবে না, তখন করবে না। এই বাড়িতে আসার পর থেকে অনেক বিষয়ে শ্রীময়ী দুঃখ পেয়েছে, কিন্তু সেভাবে সেগুলো তাকে আঘাত করেনি বা স্পর্শও করেনি। কিন্তু আজকে পিসিমার বলা কথাগুলো তাকে খুব আঘাত করেছে। নিজের অজান্তেই চোখ থেকে জল এলো। সে ভাবতেও পারছে না একটা মানুষকে নিমন্ত্রণ করে তাকে আবার না করবে কি করে। নিজের ঘরে মুখ ভার করে বসে আছে, দুপুরে খেতেও আসেনি। এর মধ্যেই ইন্দিরা দেবী ঘরে এসে বললেন, বৌমা চলো খাবার খেয়ে নেবে। সেই যে উপরে আসলে, তারপর একেবারে যে নিচেই গেলে না। শাশুড়ি মাকে দেখে তড়িঘড়ি চোখের জল মুছে সে বলল, আমার খিদে নেই মা, আমি পরে খাবো। এ কি বৌমা, তুমি কাঁদছো? কেঁদো না, জানি তোমার মন খারাপ হয়েছে দিদির কথায়। সত্যিই তো, একজনকে নিমন্ত্রণ করলে এত খুশি হয়, তারপরই আবার যখন এরকম একটা কথা শুনলে মন খারাপ তো হবার কথা। কিন্তু কি করব বলো, এই বাড়িতে আমরা সকলে থাকলেও দিদির উপরে কেউ কথা বলতে পারে না। এমনকি তোমার শ্বশুর মশাইও তার বড় দিদির ওপর কথা বলতে পারে না। তাই আমাদের সকলকেই ওনাকে একটু সমীহ করে চলতে হয়। শ্রীময়ী চোখের জলটা মুছে বলল, ঠিক আছে মা, কোনো সমস্যা নেই। তবে আমি ভাবছি আগামীকাল আমি মায়ের কাছে যাব, সেখানে গিয়ে কদিন থাকবো। সে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু এই অষ্টমঙ্গলা থেকে ঘুরে আসলে আবার যাবে? দিদি যদি কিছু বলে? মা, এই বাড়িতে আমার বান্ধবী রাত্রিবাস করতে চাইলে সেটা উনি আটকাতেই পারেন, কারণ এই বাড়িটা ওনার। কিন্তু আমি যদি আমার বাপের বাড়িতে গিয়ে রাত্রিবাস করি, সেটা উনি আটকাতে পারেন না, অবশ্যই পারেন না। মা, উনি তো গুরুজন, একটু মানিয়ে গুছিয়ে নাও, রাগারাগি করো না। আর এখন চলো, খেয়ে নেবে, খাবারের উপর রাগ করে থাকতে নেই। শ্রীময়ী ঠিক করে দেবায়ন আসলেই আজকে সে বাপের বাড়ি যাওয়ার কথাটা তাকে বলবে। শ্রীময়ী ভেবেছিল দুপুরে সে খাবার খাবে না, কিন্তু শাশুড়ি মায়ের জোড়াজুড়িতে সে আর না করতে পারল না। আচ্ছা, বান্ধবী আসে আসুক না, তোমার বাপের বাড়িতে গিয়ে থাকার কি দরকার আছে? তোমাকে তো সবটা বললাম, তুমি বুঝলে না? আমি ওকে নিমন্ত্রণ করেছিলাম এই বাড়িতে এসে 2 দিন থাকার জন্য, আর তোমার পিসিমা সরাসরি না করে দিলেন।
সুতরাং আমি চাইছি ওর সাথে অনেকটা সময় কাটাতে। তাই আমি আমার বাপের বাড়ি থাকতে চাই, সেখানে ও এসে আমার সাথে থাকবে। শ্রীময়ী, তোমার সারাদিন সময় কাটাও, প্রয়োজনে বাইরে যাও, ঘুরে ফিরে এসো। রাতে না হয় বাড়িতে না থাকলো, কি দরকার ঝামেলা বাড়ানো? কেন দেবায়ন, সমস্যাটা কোথায়? আমি তো এখানে থাকছি না, ও তো থাকছে না এখানে। না, আমি চাই না তুমি বাপের বাড়ি যাও। এই 2 দিন আগে ঘুরে আসলে। আমাদের নতুন বিয়ে হয়েছে, তুমি যদি ঘন ঘন এভাবে বাপের বাড়ি যাও তবে কি করে চলবে? শ্রীময়ী যেন কোনো কিছু ভাবতে পারছে না। ওর কেমন একটা লাগছে, কোথায় এসে পড়ল সে? বিয়ের আগে তো একরকম দেখেছিল, বিয়ের পরে সব কিছু বদলে গেল। এত রেস্ট্রিকশন, বিয়ের পরে কি মেয়েদের জীবন এভাবে বদলে যায়? দেবায়নকে তো এরকম মনে হয়নি ওর। তবে কি এই মানুষটা প্রথমে পুরোটাই অভিনয় দেখিয়েছিল? বড্ড খারাপ লাগছে শ্রীময়ীর। কত গর্ব করে অঙ্কিতাকে তার শ্বশুরবাড়ির সকলের নামে প্রশংসা করলো, কিন্তু এইসব কিছুর পর তার অঙ্কিতার কাছে মুখটা কোথায় থাকবে? ভাবতেই শ্রীময়ীর বুকের ভেতর থেকে যেন কান্না বেরিয়ে আসে। পরদিন সকালে স্নান সেরে বসার ঘরে যেতেই শ্রীময়ী দেখল পুলিশ অফিসার পুলক দস্তিদার সেখানে উপস্থিত হয়েছেন। শ্রীময়ীকে দেখে অফিসার বললেন, এই তো বাড়ির নতুন মেম্বার উপস্থিত আছেন। দেবাশিস হাতঘড়ির দিকে তাকিয়ে বললেন, অফিসার, আপনার যা বলার একটু তাড়াতাড়ি বললে ভালো হয়, আমাকে কাজে বেরোতে হবে। আমাদের তো কাজ আছে, ফাঁকা তো বসে থাকি না। অফিসার বললেন, মহাশয়, আমরাও কাজই করি আর কাজ করতে এখানে এসেছি। আমরাও কেউ ফাঁকা বসে থাকি না, আর আপনার কাজের থেকে আমাদের কাজটা বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনার কাজে একটু দেরি হলে কোনো সমস্যা হবে না। ঘটনাটা আপনাদের বাড়িতে ঘটেছে, তার জন্য আপনারা সকলেই রেসপন্সিবিলিটি রাখেন। তাই চুপচাপ থাকবেন, বেশি কথা বলবেন না। বিশ্বনাথ বাবু তার বড় ছেলেকে চুপ করে থাকার নির্দেশ দিয়ে অফিসারকে বললেন, কি ব্যাপার অফিসার, কোনো নতুন তথ্য পেলেন কি? এই একটা বিষয়ে আমাদের মাথাতেও বড্ড চাপ হয়ে রয়েছে। চাপ হয়ে থাকারই কথা। আপনাদের বাড়ি এরকম একটা পুরনো চাকর হঠাৎ করে রহস্যজনকভাবে মারা গেল, সেটা ভাবতেই অবাক লাগছে। কিন্তু সব থেকে বড় কথা হলো, এই কেসের কোনো কুল কিনারা করে উঠতে পারছি না। একটা তাচ্ছিল্যের হাসি হেসে দেবাশিস বলল, তার মানে হাল ছেড়ে দিতে এসেছেন, তাই তো? অফিসার পুলক দস্তিদার এবার একটু ঝাঁঝিয়ে উঠে বললেন, আপনি একটু বড্ড বেশি কথা বলেন, আর আপনার এই বড্ড বেশি কথা বলার জন্য একদিন আপনি বিপদে পড়বেন। আপনাকে বলছি যখন চুপ করে থাকতে, চুপ করে থাকুন। বিশ্বনাথ বাবু এবার দেবাশিসকে বললেন, তুই চুপ করে থাক, না হলে বেরিয়ে যা। অফিসার বিশ্বনাথ বাবুকে বাধা দিয়ে বললেন, না, বেরিয়ে যাবেন না, থাকতে হবে, এইখানেই সবাইকেই থাকতে হবে। কারণ আমি এখন যে কথাটা বলবো সেটা সকলের শোনা দরকার। আমরা আপনাদের মৃত পরিচারিকের পেট থেকে যে বিষ পেয়েছি, সেই একই বিষ পাওয়া গেছে আরও একটি জায়গায়, এবং ওই মৃতদেহের মধ্যে আমরা একটা আলাদা ডিএনএ পেয়েছি। আমরা ধারণা করছি মৃতদেহের সাথে যে আমরা আলাদা আরেকজনের ডিএনএ পেয়েছি সেই খুনি। বিশ্বনাথ বাবু বললেন, তাহলে তো কেস সলভ হয়ে গেল। আপনারা আর কিসের জন্য অপেক্ষা করছেন? যার ডিএনএ খুঁজে পেয়েছেন সেই মানুষকে খুঁজে ফেলার ব্যবস্থা করুন। সেটা তো করবই, কিন্তু তার আগে যে আর একটা বিষয় বলা দরকার। কি বিষয় অফিসার? এই যে আমি বললাম মৃতদেহের পেটে আমরা যে বিষটি পেয়েছি, সেই বিষটা আর একটা জায়গাতেও পেয়েছি। সেই জায়গাটার বিষয়ে আপনাদের জানানো দরকার। কোন জায়গায়? মিস্টার দেবাশিস রায়চৌধুরী মহাশয়ের বইয়ের দোকানে। কি? সকলেরই চোখে মুখে যেন এক বিস্ময়ের ছাপ। এ কি শুনছে সবাই?
সকলেই তাকায় দেবাশিস বাবুর দিকে। আর এই কথাটা শুনে দেবাশিস তো ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। প্রথমে কি বলবে সেটাই বুঝে উঠতে পারে না। তারপর বলে, মানে কি বলতে চাইছেন? নিজেরা খুনিকে খুঁজে বের করতে না পেরে আমার উপর সবকিছু চাপিয়ে দিতে চাইছেন? অফিসার পুলক দস্তিদার বললেন, দেবাশিস বাবু, আমরা কখনো কারো উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারি না। আমাদের কথা বাদ দিন, আমরা প্রমাণের উপর ভিত্তি করে কথা বলি। প্রমাণ তো আর মিথ্যা বলে না। চাপিয়ে দিতে পারেন না তার মানে কি? এই তো কিছুক্ষণ আগে বললেন যে কেসের কোনো কুল কিনারা পাচ্ছি না, এর মধ্যে প্রমাণ বের করে আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন। হ্যাঁ, কথাটা বলেছিলাম কারণ সন্দেহের তীর আপনার দিকেই যাচ্ছে। তাই ভেবে পাচ্ছিলাম না আপনি মালিক হয়ে কি কারণে এক নিরীহ চাকরকে মেরে ফেলবেন। তাই বলছিলাম কেসের কুল কিনারা পাচ্ছি না। এনাদের কথার মাঝে বিরতি টেনে বিশ্বনাথ বাবু বললেন, অফিসার, আপনি যা বলছেন একটু ভেবে চিনতে বলুন। আমার বড় ছেলে একটু মাথা গরম হতে পারে, কিন্তু সামান্য একটা বাড়ির চাকরকে সে খুন করে কিভাবে? আর আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। দেবাশিস আর যাই করুক, খুন করতে পারে না। আপনার কথা বুঝতে পারছি, কিন্তু দেখুন প্রমাণ যা বলছে সেই সাপেক্ষে তো আমাদের এগোতে হবে। আর প্রমাণ তো অন্য কথা বলছে। দেবাশিস এইবার থতমত খেয়ে গেল। হ্যাঁ, কি প্রমাণ পেয়েছেন? আপনারা কি প্রমাণ পেয়েছেন? একটা বিষ তো দেখুন, দোকানে ওখানে হাজার রকমের ইঁদুর হয়, সেই কারণে আমাকে দোকানে বিষ রাখতেই হয়। আর ওর পেটে যে বিষ পাওয়া গেছে, হয়তো যে খুনি সে হয়তো একই ধরনের বিষ ব্যবহার করেছে। আর আমি যে বিষ কিনেছি এমন তো নয় এ সারা শহরে আমি একা সেটা ব্যবহার করি আর কেউ করে না। নিশ্চয়ই দেবাশিস বাবু, অন্য কেউ ব্যবহার করতেই পারে, সেটা বড় কথা নয়। কিন্তু আপনার আবভাব গতিবিধি পুরোটাই ভালো লাগছে না। এর জন্যই সিভিলে আপনার উপর নজরদারি করার জন্য আমরা পুলিশ রেখেছিলাম। শুধু আপনার না, আপনার বাড়ির প্রত্যেকের ওপর নজর রাখার জন্য পুলিশ ছিল। কিন্তু সবার মধ্যে থেকে আপনার গতিবিধির ওপর আমাদের প্রচণ্ড রকমের সন্দেহ আছে। আর সেই গোপন তথ্য থেকেই আমরা বিষের ব্যাপারটা উদ্ধার করি আপনার দোকান থেকে, যেখানে অনেকগুলো বিষের প্যাকেটের মধ্যে থেকে একটা বিষের প্যাকেট খোলা হয়েছে, যেখানে এখনো পুরনো প্যাকেট পুরোপুরি ব্যবহারই করা হয়নি। তাহলে আমার প্রশ্ন, পুরনো প্যাকেটটা যখন শেষই হয়নি, সেখানে নতুন প্যাকেটের থেকে কেন বিষ খোলা হলো? দেখুন অফিসার, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি বইয়ের দোকানদার, আর দোকানে অনেক কর্মচারীরা আছে। কর্মচারী সেগুলো নাড়াচাড়া করে, আর কে কখন কি করেছে সেটা আমি কি করে বলবো? শুধুমাত্র একটা বিষের প্যাকেটের ভিত্তিতে আপনি আমাকে এইভাবে অ্যাকিউজ করতে পারেন না। হ্যাঁ, অবশ্যই আপনাকে অ্যাকিউজ করতে পারি না শুধুমাত্র একটা বিষের প্যাকেটের ভিত্তিতে। কিন্তু একটা বিষের প্যাকেট থেকেই যখন আপনার প্রতি সন্দেহটা এসেছে, তাহলে আপনাকেও তো ছেড়েও দেওয়া যায় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার ডিএনএ টেস্ট করা হবে। কেন কেন আমার ডিএনএ টেস্ট কেন? আমি কি খুনি নাকি? আপনি যদি খুনি নাই হন, তাহলে আপনার ডিএনএ টেস্ট করাতে ভয় কোথায়? না, আমার ভয় নেই, কিন্তু আপনারা এইভাবে আমাকে অপমান করতে পারেন না। দেখুন, এখানে অপমান করার কোনো কারণ নেই। আমাদের সন্দেহ হয়েছে আপনি আমাদের সন্দেহের তালিকার মধ্যে রয়েছেন, তাই আপনার টেস্ট করতে চাই, বিশ্বনাথ বাবু বললেন। অফিসার, আপনি আরেকবার ভেবে দেখুন, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। যদি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে তো ভালোই করে বুঝতে পারছেন আমি কিন্তু এমনি এমনি ছেড়ে দেব না। এটা আমাদের পরিবারের সম্মানের ব্যাপার।
আপনি রায়চৌধুরী বাড়ির বড় ছেলেকে এইভাবে হেনস্থা করতে পারেন না। দেখুন বিশ্বনাথ বাবু, অন ডিউটি অফিসারকে আপনি থ্রেট করতে পারেন না, কিন্তু থ্রেট করছেন। যদিও আপনার এই হুমকিতে আমি কোনো রকমের ভয় পাচ্ছি না, আমার কাজটা আমাকে করতেই হবে। এটা আমাদের একটা কাজের প্রসিডিওর, আপনি তাতে বাধা সৃষ্টি করতে পারেন না। ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় আপনি করুন, আমাদের যেটা ভালো মনে হবে সেটা আমরা করব। এইবার দেবায়ন কথা বলল, বাবা, কথা যখন উঠেছে দাদাকে টেস্টটা করতে দাও না। আমরা তো জানি দাদা নির্দোষ, ফালতু ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। ছোট, তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। ঘরের মধ্যে যেন একটা ছোটখাটো তর্কাতর্কি বেঁধে গেল। সকলে সকলের মতো মতামত দিচ্ছে। এদিকে দেবাশিস কিছুতেই টেস্ট করাবে না, আর অফিসারও সেরকমই ধ্যাটা, সেই টেস্ট করিয়েই ছাড়বে। সকলের কথার মাঝে এবার ইতি টেনে অপলা দেবী বললেন, অনেক আলোচনা হলো, অনেকক্ষণ ধরে অনেক কিছু শুনছি, এবার তোমরা সবাই চুপ করো। শ্রীময়ী লক্ষ্য করলো অপলা দেবীর চোখ দুটো লাল জবা ফুলের মতো হয়ে আছে, তিনি যেন রাগে ফেটে পড়ছেন। অপলা দেবী অফিসার পুলক দস্তিদারকে বললেন, আপনি মনে করছেন আমাদের বাড়ির ছেলে খুন করেছে, তাই তো? না ম্যাডাম, আপনি বা আপনারা এখানেই ভুলটা করছেন। আমরা কিন্তু মনে করছি না যে উনি খুনটা করেছেন। আমাদের একটা সন্দেহ হয়েছে, সেটা প্রমাণের ভিত্তিতে, তাই আমরা সেই হিসেবে এগোতে চাই। যতক্ষণ না কেসটা সলভ হচ্ছে ততক্ষণ আমাদের সন্দেহের তালিকায় প্রত্যেকে থাকেন, এমনকি আপনিও। আপনি আমাকে আইন শেখাতে আসবেন না অফিসার। ঠিক আছে, আপনার যদি মনে হয় আপনি টেস্ট করাবেন তো করাবেন। আর দেবাশিস, আমি তোমাকে বলছি, তুমি আর কোনো নাটক করো না। অফিসার যেরকম বলছে সেই হিসেবে কাজ করো। কিন্তু পিসি, এ ব্যাপারে আমি বললাম তো, আর কোনো কথা হবে না। অফিসার উঠে দাঁড়ালেন এবং বললেন, ঠিক আছে, আমি আগামীকাল লোক পাঠাবো, উনি এসে দেবাশিস বাবুর স্যাম্পল নিয়ে যাবেন। অফিসার পুলক দস্তিদার বেরিয়ে যাওয়ার পর ঘরের ভিতর যেন একটা শান্ত পরিবেশ তৈরি হলো। সেখানে যদি একটা সূঁচ পড়ে যেন শব্দ হবে। সকলেই নির্বাক হয়ে বসে রয়েছে। কে কি বলবে, কে কি করবে কিছুই বুঝতে পারছে না। রাগে অপমানে দেবাশিস ঘর থেকে তড়িঘড়ি বেরিয়ে গেল। বিশ্বনাথ বাবু উঠে দাঁড়িয়ে বললেন, দিদি, কাজটা কিন্তু ভালো হলো না। তুমি অফিসারকে না করতে পারতে। আমি অফিসারকে না করলে অফিসার আমার কথা শুনতো? দিদি, তোমার তো অনেক উপরতলা পর্যন্ত কন্ট্যাক্ট আছে, চেষ্টা তো করতে পারতে। সেটা করলে জল আরো বেশি ঘোলা হতো। আমরা জানি দেবাশিস নির্দোষ, তাই কোনো কিছু প্রমাণ হবে না। এই অফিসারটা খুব একটা সোজা লোক নয়, তাই ওকে ঘাটিয়ে কোনো লাভ নেই। তারপরে দেখা গেল কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাচ্ছে, তাই বেশি লাফালাফি না করাই ভালো। বাড়িতে হঠাৎ করেই এমন একটা ঝামেলা হয়ে যাবে শ্রীময়ী ভাবতে পারেনি। এর মধ্যে সে কি করে বাপের বাড়ি যাবে? বাপের বাড়ি যাওয়ার কথাটাও বা সে কি করে বলবে? পরদিন সকালবেলা পুলিশের লোকজন আসে, সাথে আসে মেডিকেল টিমের লোক। তারা দেবাশিসের ডিএনএ স্যাম্পল কালেক্ট করে নিয়ে যায় এবং জানিয়ে যায় দিন 7 মধ্যেই রিপোর্ট আসবে। সকলের মনের মধ্যে একটা রুদ্ধশ্বাস পরিস্থিতি। কে যে কি করবে বুঝে উঠতে পারে না। দেবায়ন বলে, কি যে হচ্ছে আমার মাথায় কিছু ঢুকছে না। দাদা কিভাবে এই সব কিছুর মধ্যে জড়িয়ে গেল? শ্রীময়ীর মন বড্ড খারাপ হয়। দেবায়নকে এইভাবে অস্থির দেখতে ওর ভালো লাগে না, কিন্তু সেই বা কি করবে? শ্রীময়ী দেবায়নের মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর দাদা তো কোনো অপরাধ করেনি যে পুলিশ ওনাকে কোনো সলিড তথ্য ছাড়া হেনস্থা করতে পারবে।
সেটা হয়তো পারবে না, কিন্তু আমাদের পরিবারে শত্রুর কোনো অভাব নেই। শত্রু? ছাড়ো, সে অনেক ব্যাপার। দেবায়ন আপসেট হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। শ্রীময়ী বড্ড এলোমেলো হয়ে পড়ে। তার জীবন তো একেবারে অ্যাডভেঞ্চারে ভরে গেছে। নতুন বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর তার তো রোমাঞ্চকর অভিজ্ঞতার অন্ত নেই। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। এই ভোর সন্ধেবেলা আবার কে ফোন করে? অঙ্কিতা ফোন করেছে। উফ, এইসব ঝামেলার মধ্যে সে তো একেবারেই ভুলে গিয়েছিল অঙ্কিতার কথা। ফোনটা রিসিভ করে শ্রীময়ী বলে, হ্যাঁ রে বল। কি রে, তোর তো পাত্তা নেই। এই যে বললি মেসেজে বাড়ি ফিরছিস। না রে অঙ্কিতা, বাড়ি ফেরা হয়নি। আসলে এই বাড়িতে একটু সমস্যা হয়ে গেছে তো তাই। কি সমস্যা? এইভাবে বিস্তারিত কথা তো আর ফোনে হয় না, সামনাসামনি বলবো। তা তুই কখন আসছিস? ওরে গাধি, আসছি কি, আমি তো আজ দুপুরেই ল্যান্ড করলাম। ইস, দেখেছিস, এইসব ঝামেলায় একদম মাথা থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, আজকের দিনটা তুই রেস্ট কর, কাল পরশু দেখা করছি। এই ছোট লোক, ভেবেছিলাম প্রথমে এসে তোর সাথেই দেখা করব, তার সেই সৌভাগ্য আমার হলো না। শোন, পরশু করিয়া না, কাল দেখা কর। কেন রে, পরশু কি তোর ডেট আছে? বাকসালা, বল বল, এখনো কি সেই ছেলেটার সাথে প্রেম করছিস, যাকে সেই কলেজ লাইফ থেকে আমাদের সকলের থেকে লুকিয়ে রেখেছিস? সে অনেক গল্প, দেখা হলে বলবো। ওর সাথে তো দীর্ঘ 3 বছর কোনো যোগাযোগ ছিল না। এই মাস তিনেক আগে আবার কথা শুরু হয়। বাহ, তবে আর দেরি কিসে, শুভস্য শীঘ্রম। ছাড় তো, এখনো তেমন কিছু ভাবিনি। আর শোন না, কাল দেখা কর বাবু, তারপর সব কথা হবে। আর যদি কপালে থাকে তবে এইবার তোর সাথে তার পরিচয় করিয়ে দেব। ও মাই গড, আমি কি শুনছি? নাটক করিস না শ্রীময়ী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করছি কাল তোর সাথে দেখা করার। শ্রীময়ী চিন্তায় পড়ে গেল। বাড়ির এমন পরিস্থিতির মধ্যে সে বান্ধবীর সাথে দেখা করতে যাবে কিভাবে? বাড়িতে বা বলবেই কি? কিন্তু এই দিকে যে অঙ্কিতাকেও কথা দিয়ে দিয়েছে, দেবায়নকে বলে কোনো লাভ নেই। আর শাশুড়ি মাকে বলেও তো তেমন কোনো সুবিধা হবে বলে মনে হয় না। যাকে বললে কাজ হবে তাকেই বলা ভালো। সব আর্জি গিয়ে তো ওই পিসিমার ঘরেই জমা পড়ে। শ্রীময়ী সরাসরি পিসিমার কাছেই গেলেন। সন্ধেবেলায় অপলা দেবী বই পড়েন। বই পড়াটা তার নেশা। সারাদিন সময় পেলে বইয়ের পাতায় মুখ গুজে থাকেন। আর বিশেষ করে দুপুরবেলা থেকে তার বই পড়ার পাঠ শুরু হয়। মাঝখানে কোনো কাজ না থাকলে রাত 9টা অবধি চলে তার বই পড়া। তারপর খেয়ে দিয়ে ঘুমোতে যাওয়ার আগেও 1 ঘন্টা বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিতে হয় তাকে। শ্রীময়ী সময়টা দেখল, রাত 8টা বাজে। এখন পিসিমা বই পড়ছেন, কিন্তু এখন যাওয়া ছাড়া উপায় কি? শ্রীময়ী পিসিমার ঘরের সামনে গিয়ে দরজার বাইরে থেকে বলল, পিসিমা, আমি ভেতরে আসবো? হ্যাঁ বৌরানী, এসো। অপলা দেবীর মুড বেশ স্বাভাবিক আছে। শ্রীময়ীর বুকে একটু জল আসলো। বিরক্ত করলাম না তো পিসিমা? না না, সে আবার কি কথা, বিরক্ত কেন করবে? বলো, কি বলতে এসেছো? আসলে এই মুহূর্তে এই কথাটা বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। বাড়িতে এই অবস্থা। বৌরানী, অত সংকোচ করো না, বলো কি বলবে। আসলে আমার বান্ধবীটি ব্যাঙ্গালোর থেকে ফিরেছে। আমি কি আগামীকাল ওর সাথে দেখা করতে যেতে পারি? ঘন্টাখানেকের জন্য যাব। আসলে ও অল্প দিনের জন্য এসেছে, আবার চলে যাবে কিনা তাই। বৌরানী, আমি জানি তুমি আমাকে ভুল বুঝেছ। আমি তোমার বান্ধবীর রাত্রিবাস এই বাড়িতে অ্যালাউ করিনি তাই। কিন্তু বৌরানী, আমি অনেক কিছু ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছি। তোমার বান্ধবী এই বাড়িতে নির্দ্বিধায় আসতে পারে, সেটাতে কোনো আপত্তি নেই। আমাদের সাথেও না হয় তার পরিচয় হলো। তুমি তাকে এই বাড়িতে আগামীকাল দুপুরে খাবার নিমন্ত্রণ করো। না পিসিমা,
আমরা আসলে বাইরে কিছুক্ষণ দেখা করেই চলে আসতাম। ঠিক আছে, সেই কিছুক্ষণটা না হয় আরো একটু বেশি হবে, ক্ষতি কি? তুমি তাকে ডাকো। শ্রীময়ী হাসি মুখে মাথা নেড়ে বেরিয়ে এলো ঘর থেকে। তার মনের মধ্যে এখন একটা খুশি কাজ করছে। পিসিমা মানুষটা বড্ড গোলমেলে, ওনাকে ঠিক বোঝা যায় না আসলে মানুষটা কেমন। শ্রীময়ী অঙ্কিতাকে ফোন করে আগামীকাল বাড়িতে দুপুরে খাবার নিমন্ত্রণ জানিয়ে দিল। অঙ্কিতা প্রথমে রাজি হচ্ছিল না। বান্ধবীর শ্বশুর বাড়িতে এই প্রথম যাবে, তাও নাকি কবজি ডুবিয়ে খাওয়ার জন্য। ছি, সেটা কেমন লাগে। অঙ্কিতা যেতে রাজি না হলেও শ্রীময়ীর জোরাজুরিতে শেষমেশ রাজি হতেই হলো। পরদিন সকাল থেকেই বাড়িতে রান্না বান্নার তোড়জোড় লেগে গেল। শ্রীময়ী নিজের হাতেই বেশিরভাগ রান্না করেছে। তার মনে আজ খুশির জোয়ার। তার প্রাণপ্রিয় বান্ধবীর সাথে আজ তার কতদিন পর দেখা হবে। মনে কত কথা জমে আছে, সবটা বলতে হবে যে। বাড়িতে এমন একটা পরিস্থিতি, হয়তো কারোরই মন মেজাজ ভালো নেই। তার মধ্যে শ্রীময়ী বান্ধবীকে ডেকেছে। কি জানি কে কি ভাবছে। মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে, কিন্তু কাউকে কিছুই বলতে বা জিজ্ঞেস করতে পারছে না। দেবায়ন খাওয়া দাওয়া করে অফিসের জন্য বেরোবে। এমন সময় শ্রীময়ী গিয়ে ওকে বলল, হ্যাঁ গো, অঙ্কিতা আসছে আজ বাড়িতে। তোমরা সকলে নিশ্চয়ই বিরক্ত হয়ে আছো। কেন বিরক্ত হব? না, আসলে বাড়িতে এমন পুলিশের ঝামেলা চলছে, তার মধ্যে আমি আবার ওকে ডাকলাম। শ্রীময়ী, তুমি এত কিছু নিয়ে কেন খামোকা ভাবছো, যেখানে পিসি তোমাকে নিজেই পারমিশন দিয়েছে? না গো, বিষয়টা পারমিশন দেওয়ার নয়, আসলে সকলের মনের অবস্থা ভালো নেই তো। পাগলি মেয়ে একটা। শোনো, জীবনে কোনো কিছু প্ল্যান করে হয় না, তাই এত ভাবনা চিন্তার কোনো কারণ নেই। তুমি শুধুমাত্র আনন্দে থেকো। এতদিন পর বন্ধু আসছে, তাকে ভালো করে আপ্যায়ন করবে। এই রায়চৌধুরী বাড়ির যেন মান না চলে যায়। তুমি এই বাড়ির বউ, সেটা দেখে রাখার দায়িত্ব তোমার। কথাটা বলে দেবায়ন চলে গেল। শ্রীময়ীর মনটা যেন একটু হালকা হলো। দেবায়ন অনেকটা স্বাভাবিক আচরণ করছে। ভগবান করুক বাড়ির সবাই যেন ব্যাপারটাকে এমন হালকাভাবেই নেয়। একে একে বাড়ির সমস্ত পুরুষ কাজে বেরিয়ে গেছে। বাড়িতে এখন বাড়ির মেয়েরা। রান্না বান্নার পাট শেষ হয়ে এসেছে। শেষে নলেন গুড়ের পায়েসটা করছে ইন্দিরা দেবী। হঠাৎ সদর দরজায় ধাক্কা পড়ে। ভবানী বাড়ির চাকর দরজা খোলে। কাকে চাই? শ্রীময়ী আছেন? সেটা আবার কে? এই বাড়ির নতুন বউরানী। হ্যাঁ আছে, থাকবে না কেন? এটা তো তার বাড়ি, সে তো থাকবেই। হ্যাঁ, তো আমি ওনাকে চাই। কেন? সেটা কি আপনাকে বলতে হবে? না, তবে বউরানীর সাথে কি দরকার আপনাকে তো চিনতে পারলাম না। আপনি তো বউরানীর বাপের বাড়ির কেউ না। এমনই কথাবার্তা চলছে। হঠাৎ দোতলা থেকে চেঁচিয়ে শ্রীময়ী বলল, ভবানী দা, ওটা আমার বান্ধবী, ওকে আসতে দাও ভেতরে। সে কি তোমার বান্ধবী? সেটা তো আগে বলতে হয়। ছি ছি, আমি ওনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। আসুন আসুন, ভেতরে আসুন। দেখুন দেখি, আপনি তো আগে বলবেন আপনি নতুন বউরানীর বন্ধু হন গো। না হলে আমি বুঝবো কেমন করে? মুচকি হেসে অঙ্কিতা ভেতরে ঢুকে বলে, ভারী অন্যায় হয়েছে, আমি বলিনি। আসলে আপনার এই রেলগাড়ির মতো কথার সাথে আমার কথা পাতলা দিতে পারেনি গো। ভবানী মাথা চুলকে লজ্জিত হয়ে বলে, কিছু মনে করবেন না, আমি একটু বেশি কথা বলি। দেখতে দেখতে শ্রীময়ী নিচে নেমে এসেছে। এসে অঙ্কিতাকে আগে বুকে জড়িয়ে ধরল। তারপর ভবানীকে বলল, একটু নয়, তুমি অনেক বেশি কথা বলো ভবানীদা। আর হবে না গো বউরানী। ঠিক আছে, যাও যাও, নিজের কাজে যাও, না হলে বড়মা কিন্তু রেগে যাবে। হ্যাঁ হ্যাঁ যাই, সেই কত কাজ পড়ে আছে, তোমাদের সাথে কথা বলতে গিয়ে দেরি হলো। এত কথা বলো না তোমরা। ভবানী চলে গেল। অঙ্কিতার শ্রীময়ী হেসে লুটোপুটি খায়। অঙ্কিতা বলে, বাবা ধন্যি তোর বাড়ির হেল্পিং হ্যান্ড,
বড্ড মজার লোক। তবে ভাবতো দিনরাত আমি কত মজায় থাকি। সেই তো। অঙ্কিতা বাড়ির উঠোনে ঢুকতেই হাঁ করে পুরো বাড়িটা পর্যবেক্ষণ করতে থাকলো। তারপর ব্যাগ থেকে ফোনটা বের করে খান কয়েক ছবি তুলে নিল। এমন পুরনো দিনের আর্কিটেকচার কিন্তু কোথাও পাওয়া যাবে না, পুরো আভিজাত্যের ছোঁয়া। ছবি তুলতে তুলতে কথাটা বলল। শ্রীময়ী একগাল হেসে বলল, ভাব তবে কোন বাড়ির বউ হয়ে এসেছি, জমিদার বাড়ি না। শ্রীময়ী সে কথা নামতেই হচ্ছে। এই বাইরেটুকু দেখেই তুই এমন করছিস? ভেতরের ঘর আর আসবাবপত্রের যে আভিজাত্যের ছোঁয়া আছে সেটা দেখলে তো তোর মাথা খারাপ হয়ে যাবে। তবে তো মাথা খারাপ করতেই হচ্ছে। সে না হয় মাথা খারাপ করবি, আগে চল মা আর পিসির সাথে তোর আলাপ করিয়ে দিই। আলাপ পরিচয় পর্ব সারা হলো। অঙ্কিতার সাথে বেশ ভালোভাবেই কথাবার্তা সারলেন পিসিমা আর শাশুড়িমা। এলাহি আয়োজনের খাওয়া দাওয়া সকলে এসে বসলো বসার ঘরে। অঙ্কিতা রান্নার প্রশংসা করে বলল, কত দিন পর এত ভালো বাঙালি খাবার খেলাম। আর সব থেকে বড় কথা, খাবারের এত স্বাদ ছিল। আমি পর্যাপ্ত পরিমাণের থেকে অনেক বেশি খেয়ে ফেলেছি। এখন পেটটা মনে হয় ফেটে যাবে। অপলা দেবী বললেন, কিছুই তো খেলে না। না পিসি, অনেক খেয়ে ফেলেছি। ঠিক আছে যাও, বন্ধুর সাথে ওর ঘরে যাও, একটু বিশ্রাম নাও। ব্যাস, এই সময়টার অপেক্ষাই তো করছিল শ্রীময়ী আর অঙ্কিতা। দুইজনে ঘরে যায়। অঙ্কিতা ঘরে ঢুকে খাটের উপর আইস করে বসে। শ্রীময়ী ঘরের দরজাটা বন্ধ করে দেয়। তারপর বলে, উফ, কতদিন পরে যে তোর সাথে দেখা হলো, জমিয়ে গল্প করব। আর ঘন্টাখানেক সময় তো খাওয়া দাওয়া আলাপ পরিচয় করে কেটে গেল। আর ঘন্টাখানেক পরে তো আমি চলে যাব। সত্যি রে, শ্বশুরবাড়িতে থাকার এই একটা সমস্যা। সবার সাথে আলাপ পরিচয় না করলে কি করে হবে বল? কিন্তু বল, আমার শ্বশুরবাড়ির লোকেরা কত ভালো। নতুন নতুন শ্বশুরবাড়ি সবারই ভালো লাগে। এইভাবে বলিস না, ওনারা খুব ভালো রে। সেটা তো না হয় বুঝলাম। তারপর যে মেয়ে রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট চাউমিন খেলেও তার ছবি সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, সে বিয়ে ঠিক হওয়া থেকে শুরু করে বিয়ের একটা ছবিও কোথাও পোস্ট করেনি। কারণটা কি? কারণটা তুই। ভেবেছিলাম বিয়ের সময় তুই আমার বরকে দেখবি, এর জন্য ছবিটাও আগের থেকে দেখায়নি। কিন্তু সেই তুই বিয়েতেই আসলি না, তাই রাগ করে আমি কোথাও ছবি দিইনি, যাতে তুই দেখতে না পারিস। এখন তো এসেছি, এবার নিশ্চয়ই রাগ ভেঙেছে। এবার তো দেখা। শ্রীময়ী মোবাইলের গ্যালারি খুঁড়ে অঙ্কিতাকে তার বিয়ের কিছু ছবি দেখালো। সব ছবি মনোযোগ দিয়ে দেখে অঙ্কিতা বলল, তোদের দুইজনকে দারুণ মানিয়েছে। আর বলতেই হবে, তোর বরের টেস্ট আছে। কি লক্ষ্মীমন্ত বউ পছন্দ করেছে, যাকে এই বাড়ির জন্য একেবারে পারফেক্টলি মানায়। বিশেষ করে তোর বউ ভাতের সাজটা ঠিক যেন জমিদারি গিন্নি লাগছে। একেবারে সাবেকি লুক। জানিস অঙ্কিতা, এই সাজের লুকটার আইডিয়া দেবায়নের। তাই তো বললাম তোর বরের পছন্দ আছে। দুই বান্ধবী এতদিন পরে দেখা হয়েছে, গল্প করতে করতে তাদের কোনো হুঁশ নেই কত সময় পেরিয়ে গেছে। হঠাৎ বন্ধ দরজায় হালকা টোকা পড়ল। ইন্দিরা দেবী বললেন, বৌমা দরজাটা খোলো। হ্যাঁ মা, আসছি। শ্রীময়ী তড়িঘড়ি উঠে দরজা খুলে দিল। ইন্দিরা দেবী হাতে ধূপ নিয়ে এসে বলল, তোমাদের গল্পের মাঝে বিরক্ত করলাম। আসলে সন্ধে হয়ে গেছে তো, তাই সারা বাড়িতে ধূপ দেখাতে এলাম। অঙ্কিতা তিরিং করে বিছানা থেকে নেমে এসে বলল, এ মা, সন্ধে হয়ে গেছে, আমি তো টের পাইনি। ইন্দিরা দেবী বললেন, তাতে কি হয়েছে, তোমরা বসে গল্প করো, আমি সন্ধ্যায় চা আর কিছু খাবার বাটাচ্ছি। না না মাসিমা, অনেক দেরি হয়ে গেছে, আমাকে তো ফিরতে হবে। সে না হয় ফিরবে, তবে একটু দেরি করে ফিরলে কিছু হবে না, বসো তো। শ্রীময়ী অঙ্কিতাকে বলল, বস তো, এত তাড়া কিসের? না রে শ্রীময়ী, বড্ড দেরি হয়ে যাবে। শোন, এটা কোনো গন্ড গ্রাম নয়, এটা কলকাতা। এইখানে সারা রাত ক্যাব সার্ভিস আছে। না রে, চুপ কর। শ্রীময়ী জোর করেই
অঙ্কিতাকে আটকে দিল। শ্রীময়ী তার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলো, বাবা দাদারা ফিরেছেন? হ্যাঁ, তোমার বাবা আর মেজো এসেছে, বড় এখনো আসেনি। দেবায়ন তো এখনো ফিরল না। অঙ্কিতার সাথে ওর দেখা হবে না। একটা ফোন করে দেখো, এখন তো ওর ফেরার সময় হয়ে গেছে প্রায়। ইন্দিরা দেবী চলে যায় রান্নাঘরের উদ্দেশ্যে। শ্রীময়ী একবার বলে, মা আমি কি যাব কিছু হেল্প করতে? না না, আজ তোমার ছুটি, বান্ধবী এসেছে, গল্প করো। শ্রীময়ী হেসে দরজা ভিজিয়ে দিল। আবার বসে ফোনটা নিয়ে দেবায়নকে ফোন করতে যাবে, এর মধ্যেই অঙ্কিতা জিজ্ঞেস করে, হ্যাঁ রে শ্রীময়ী, নতুন বিয়ে হয়ে আসতে না আসতেই কি শাশুড়ি রান্নাঘরের দায়িত্ব ঘাড়ে চাপিয়ে দিয়েছে? না রে, তেমন কিছুই না, ওই ছুটি দেওয়ার ব্যাপারটা নিয়ে বললি তো। আসলে মা আমাকে কোনো কিছু করতেই দেয় না, আমি শেষে যেচে গিয়ে হেল্প করি, এইটুকু ব্যাস। উনি নিজের হাতে সবার রান্না করে, আর একজন হেল্পিং হ্যান্ড আছে রান্না আর কাজ এগিয়ে দেওয়ার জন্য। তাহলে তো খুব ভালোই কথা। তাহলে মনের মতো সংসার পেয়েছিস বল? সেটা একরকম বলাই যায়। যদিও আমি নিউক্লিয়ার ফ্যামিলি চেয়েছিলাম, তবে জয়েন্ট ফ্যামিলি কনসেপ্টটা একেবারে খারাপ না। সেটা এখন তোর মনে হচ্ছে কারণ বাড়িতে আর কোনো বউ নেই তাই। বড় ভাসুর আর মেজো ভাসুরে যদি বিয়ে করতো তাহলে বুঝতিস জয়েন্ট ফ্যামিলিতে কেমন হিংসা হিংসি চলে। হয়তো তোর কথাটা ঠিক, কিন্তু এদিক থেকে আমি সেফ, ওরা দুজনের একজনও বিয়ে করবে না। সে কি রে, কেন? কোনো সমস্যা আছে নাকি? চোখ টিপে অন্য ইঙ্গিত করে কথাটা বলল অঙ্কিতা। দূর, সেসব কিছু না, কোন গোপন ব্যাপার হয়তো, আমি জানি না, জিজ্ঞাসাও করি না, কে কি ভাববে। আচ্ছা 1 মিনিট, আমি দেবায়নকে একটা ফোন করি। কি গো, কোথায় তুমি? আর বলো না, আমি অফিস থেকে এখনো বেরোতে পারিনি। সে কি, এত দেরি? আজ বললাম তাড়াতাড়ি আসতে, আর তুমি করছো তার উল্টো কাজ। কি করব, আজ তো 3টে ক্লায়েন্ট মিটিং ছিল। সেটা না হয় বুঝলাম, কিন্তু অঙ্কিতা তো বেরিয়ে যাবে। না না, ওকে আটকে রাখো, আমি যাচ্ছি। আমার সাথে আলাপ পরিচয় না করেই চলে যাবে নাকি? ওকে তো বাড়ি ফিরতে হবে নাকি? 1 ঘন্টা দেরিতে যাবে, ক্ষতি কি? এই তুমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। ঠিক আছে, আমি আসছি। শ্রীময়ী ফোনটা কাটার সাথে সাথেই অঙ্কিতা বলল, আমি শুনেছি, কিন্তু আমার আর থাকার কোনো উপায় নেই। কাল আবার বড় পিসির বাড়ি যেতে হবে। আমি তো কদিন আছি, তোর কর্তার সাথে না হয় অন্যদিন সময় করে আলাপ করে নেব, বাইরে কোথাও 3 জনে জমিয়ে আড্ডা দেব। শ্রীময়ী মুখ বেজার করে বলে, থাকবি না আর একটু? না রে, হবে না। এরপর নিজে গিয়ে বিশ্বনাথবাবু আর দেবর্ষীর সাথে আলাপ করে অঙ্কিতা তারপর ইন্দিরা দেবীর জোড়াজুড়িতে চা আর একটা সিঙ্গারা খেয়ে বিদায় নেয়। শ্রীময়ী সদর দরজা অবধি ওকে এগিয়ে দিতে আসে। ক্যাবের লোকেশন আর 4 মিনিট দেখাচ্ছে। ওই সময়টুকুতেই 2 বান্ধবী একে অপরকে বিদায় জানায়। অঙ্কিতা শ্রীময়ীর থুতনি ধরে বলে, আসি গিন্নিমা। শ্রীময়ী ওকে হাসি মুখে বিদায় দিয়ে ঘরে ফিরে আসে। বিশ্বনাথবাবু পুত্রবধূকে বলে, তোমার বান্ধবীর সাথে তো ঠিকভাবে গল্প হলোই না, আর একদিন ডাকো, ভালো করে জমিয়ে গল্প করি, ভারী মিষ্টি মেয়ে। বাবা আসলে ও ব্যাঙ্গালোরে থাকে, ওইখানে চাকরি করে, 10 দিনের ছুটিতে এসেছে। আমার বিয়েতে আসতে পারেনি তাই আসলো, চলে যাবে কদিন পর। ও, বাড়ি পৌঁছে অঙ্কিতা ফোন করে, এই চিন্তা করিস না, আমি ঠিকভাবে পৌঁছে গেছি। তোর ফোনটা অফ ছিল কেন রে? চার্জ শেষ হয়ে গিয়েছিল। জানিস দেবায়ন এখনো ফেরেনি, ওর আরো লেট হবে। তোকে আটকে রাখলে খামোকা তোরই লেট হতো। ঠিক আছে, দুঃখ পাস না, পরে একদিন দেখা করিস, আমি ফিরে যাওয়ার আগে। এতদিন পর দেখা হলো, তোকে ছাড়তেই মন চাইছিল না। এতই যখন দুঃখ, তখন আমাকে পার্মানেন্টভাবে তোর কাছে রেখে দে, পারলে তাই করতাম। করে নে, চাইলেই তো একটা সম্পর্ক হয়েই যেতে পারে। সম্পর্ক? ভয় পেয়ে গেলি? না না, সতীন হব না রে। তোর মেজ ভাসুরকে বেশ পছন্দ হয়েছে, কথা বলে দেখ তাহলে। তুই যা, একসাথে
থাকতে পারি। তাই বুঝি? দাঁড়া, বলছি কথা মায়ের সাথে। এই না না, মাথা খারাপ? এই ভালো আছি বাবা। ঠিক আছে, রাখছি রে, ফোনটা চার্জে বসানো। ওকে রাখ। ফোনটা কাটার পর শ্রীময়ীর মনে কথাটা ঘুরতে থাকে। অঙ্কিতা ইয়ার্কি করে বললেও ব্যাপারটা ভেবে দেখা যায়। মেজদাকে তো দেখতে শুনতে ভালো, ভালো চাকরি করে, বয়সটাও বেশি না, তবে অসুবিধা কোথায়? সে কি, একবার কথাটা শাশুড়ি মাকে বলে দেখব। ওনারা যদি রাজি থাকে তবে অঙ্কিতাকে না সোজাসুজি ওর মা বাবাকে প্রস্তাবটা দেবে সে।